Subscribe for more content. নমস্কার, জিও স্কোয়াড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব 2025 উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন। প্রথমেই বলে নেই, 7 নম্বরের 5টা প্রশ্ন করতে বলা হয়, যা টোটাল নাম্বার থাকে 35, এবং এই 35 যে নম্বর, প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন করতে বলা হয়। এর মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে অ্যাক্টিভ 7 নম্বরের প্রশ্ন, এবং পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে একটা 7 নম্বরের প্রশ্ন করতে বলা হয়। এই 7 নম্বরের যে প্রশ্ন, এটা 4+3 বা 5+2 বা 6+1 বা 4+2+1 এইভাবে এর নম্বর বিভাজনগুলো হয়ে থাকে। কোনো কোনো সময় এর নম্বর বিভাজন একটি প্রশ্নের জন্য 7 নাম্বারও দেওয়া থাকে। আবার অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে যদি দেখি, তো এখানে দেখব 3টে অধ্যায় আছে এবং 3টে অধ্যায় থেকে 3টে 7 নম্বরের বড় প্রশ্ন হয়। এর মধ্যে প্রথম অধ্যায় থেকে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসাবে কৃষি থেকে একটা 7 নম্বরের প্রশ্ন, এবং মাধ্যমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে এবং পরিষেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং নব্য এবং অতিনব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে একটা 7 নম্বরের প্রশ্ন দেওয়া হয়। বাকি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন হয়। টোটাল অর্থনৈতিক ভূগোল থেকে প্রশ্নমান থাকে 7 নম্বরের প্রশ্ন থাকে 3টে, যার মান 21, এবং প্রাকৃতিক এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ মিলে টোটাল নাম্বার থাকে বড় প্রশ্নের 35। এবার আমরা দেখে নেব প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলি 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ অধ্যায় থেকে বা পরিচ্ছদ থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, 1. ভৌমজলের নিয়ন্ত্রক ও উৎসগুলির পরিচয় দাও, সাথে আবদ্ধ অ্যাকুইফার বলতে কী বোঝো। এর প্রশ্নমান 5+2 = 7। 2 নম্বর, নেক্সট যে আমি প্রশ্নটা রেখেছি, চিত্রসহ প্রস্রবণের শ্রেণীবিভাগ করো, সাথে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো। এই প্রশ্নটির প্রশ্নমান 4+3 = 7। নেক্সট, প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ সামুদ্রিক প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ পরিচ্ছেদ থেকে যে প্রশ্নটি এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম, বিভিন্ন প্রকার সামুদ্রিক বাঁধ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ, উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্রসহ আলোচনা করো। এই দুটি প্রশ্ন তৃতীয় পরিচ্ছেদ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। সাথে তরঙ্গ কর্তৃত মঞ্চ, স্বাভাবিক খিলান, ব্লোহোল কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে। দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি, 1. নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে কোন কোন ভূমিরূপ গড়ে ওঠে চিত্রসহ ব্যাখ্যা দাও, সাথে ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো। এর প্রশ্নমান 5+2 = 7। নেক্সট, 2 নম্বর, নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো, সাথে ক্ষয়চক্রের বাধার সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। এর প্রশ্নমান হয়ে থাকে 5+2। সাথে এক্সট্রা যে প্রশ্নটা আমি রেখেছি, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র পরিচয় দাও। এই প্রশ্নটি সাধারণত 5 নম্বরের হয়ে থাকে। নেক্সট, তৃতীয় অধ্যায় অর্থাৎ জল নির্গমন প্রণালী থেকে যে প্রশ্নটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, 1. বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালী কীভাবে অভ্যন্তরীণ গঠনের দ্বারা নিয়ন্ত্রিত হয় চিত্রসহ আলোচনা করো, সাথে জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কী কী। এর প্রশ্নমান 4+3 = 7। এই অধ্যায় থেকে দ্বিতীয় যে প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট, নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী কী, সাথে কোন কোন ভূমিরূপের উপর কেন্দ্রবিমুখ ও সমান্তরাল জল নির্গমন প্রণালী গড়ে ওঠে। এর প্রশ্নমান 4+3 = 7। পরবর্তী চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এবছরের জন্য, 1. মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ও জলবায়ুর প্রভাব লেখো। সাথে 2 নম্বরে যে প্রশ্নটা আমি রেখেছি, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে বিস্তৃত বিবরণ দাও, সাথে অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য লেখো। এর প্রশ্নমান 5+2। পরবর্তী পঞ্চম অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে যে প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট, 1.
ভারতীয় জলবায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো, সাথে মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো, সাথে 2 নম্বরে যে প্রশ্নটা আমি রেখেছি বাস্ট অফ মনসুন কি, এর প্রশ্নমান 4+2+1। বায়ুমণ্ডল অধ্যায় থেকে দ্বিতীয় যে প্রশ্নটা রেখেছি জেট বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো, সাথে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, এর প্রশ্নমান 2+5=7। নেক্সট পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ জলবায়ু পরিবর্তন পরিচ্ছেদ থেকে এর 3টে মোট সাব ইউনিট আছে। এর মধ্যে প্রথম যে সাব ইউনিটটি রয়েছে জলবায়ুর শ্রেণীবিভাগ, এই সাব ইউনিট থেকে এবছরের জন্য যে প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখ। দ্বিতীয় সাব ইউনিট জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ থেকে একে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখ, এটি খুবই ইম্পর্ট্যান্ট। সাথে জলজ ও লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ। এখানে বলে রাখি এই দুটি প্রশ্ন অর্থাৎ জলজ ও লবণাম্বু উদ্ভিদের মধ্যে যে কোনো একটি অভিযোজনগত বৈশিষ্ট্য পরীক্ষায় পড়ে থাকে। নেক্সট 3 নম্বর যে সাব ইউনিট রয়েছে জলবায়ুর পরিবর্তন থেকে একে পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ। 2 নম্বর গ্রিনহাউস এফেক্ট কি, ওজোন স্তরের অবক্ষয় বা হ্রাসের প্রভাবগুলি লেখ। তো জলবায়ুর পরিবর্তন থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে। পরবর্তী ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য অধ্যায় থেকে যে প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট, একে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখ। 2 নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখ, সাথে এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এর প্রশ্নমান 5+2=7। নেক্সট সপ্তম অধ্যায় অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের শেষ অধ্যায় মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, এই অধ্যায় থেকে যে প্রশ্নটি বছরের জন্য ইম্পর্ট্যান্ট, আধা প্রাকৃতিক বিপর্যয় বলতে কী বোঝো, সাথে বিপর্যয় পূর্ববর্তী অথবা পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেয়, হয় পরবর্তী না হলে পূর্ববর্তী ব্যবস্থাপনাগুলি সম্পর্কে পড়ে থাকি। এবার আমরা দেখে নেব প্রাকৃতিক ভূগোল থেকে যে পার্থক্য বিষয়ক প্রশ্নগুলো পড়ে থাকে, যেমন পেডোগ্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য। 2 নম্বরে আয়তকার জাফরিরূপী জল নির্গমন প্রণালীর মধ্যে পার্থক্য। 3 নম্বর দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ। 4 নম্বর ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। 5 অ্যাকুইফার ও অ্যাকুইক্লুইডের মধ্যে পার্থক্য, সাথে 6 নম্বরে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য এবং 7 নম্বরে মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য লেখ। এই প্রত্যেকটি পার্থক্যই কোনো না কোনো বছর রিপিট হয়ে থাকে। তো আমার মনে হয়েছে এই পার্থক্যগুলো প্রাকৃতিক ভূগোল থেকে খুবই ইম্পর্ট্যান্ট, যা রিপিটেশনের মাধ্যমে প্রত্যেক বছর দিয়ে থাকে। এবার আমরা দেখে নেব অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হয়। তো প্রথম অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী থেকে যে সাব ইউনিট রয়েছে প্রথম প্রাথমিক কার্যাবলী বা কৃষিকাজ থেকে এক শস্যাবর্তনের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ, সাথে ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করতে পারেনি কেন, এর প্রশ্নমান 5+2=7। 2 নম্বর আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের সুফল ও কুফলগুলি লেখ, সাথে শুষ্ক ও আর্দ্র কৃষির মধ্যে পার্থক্য লেখ এবং সাথে যে প্রশ্নটা রেখেছি শস্য সমন্বয় বলতে কী বোঝো। এই প্রশ্নের প্রশ্নমান 3+3+1, কখনো কখনো শুধু শস্য সমন্বয় 2 নম্বরেও দিয়ে থাকে। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটা কৃষিকাজ থেকে আমি রেখেছি যা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণ লেখ, সাথে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন, সাথে ভারতের ডাল চাষের সমস্যা লেখ। এর প্রশ্নমান 3+2+2। অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায়ের মাধ্যমিক কার্যাবলী বা শিল্প অধ্যায় থেকে যে প্রশ্নটা আমি রেখেছি, একে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখ, সাথে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ লেখ। এর প্রশ্নমান 4+3=7। নেক্সট 2 নম্বরে কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখ, সাথে মালয়েশিয়ার রাবার শিল্পের উন্নতির কারণ কি। এই প্রশ্নের প্রশ্নমান 3+4=7। নেক্সট মাধ্যমিক কার্যাবলী থেকে 3 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, পূর্ব মধ্য ভারতের
লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো, সাথে ভারতের পাট শিল্পের সমস্যা ও সমাধান উল্লেখ করো। এর প্রশ্নমানও 4+3। নেক্সট, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী যা প্রথম অধ্যায়ের অন্তর্গত। এখানে যে প্রশ্নটা আমি রেখেছি, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো, যা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি আলোচনা করো, সাথে ইন্টারনেটের গুরুত্ব লেখো। নেক্সট, 2 নম্বরে এবছরের জন্য যে প্রশ্নটা এই অধ্যায় থেকে বা সাব ইউনিট থেকে খুবই ইম্পর্টেন্ট, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য লেখো, সাথে WTO এর উদ্দেশ্য ও কার্যাবলী উল্লেখ করো। এর প্রশ্নমান 3+4 = 7। সাথে এই সাব ইউনিট থেকে শেষ যে প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো, সাথে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, সাথে শিপিং লাইন ও শিপিং লেন কি। এর প্রশ্নমান 3+2+2। নেক্সট, এবার আমরা দেখে নেব অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জনসংখ্যা ও জনবসতি অধ্যায় থেকে। এর মধ্যে জনসংখ্যা পরিচ্ছেদ থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, একে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলির বৈশিষ্ট্য লেখো, সাথে জনসংখ্যা পিরামিডের গুরুত্ব লেখো। এর প্রশ্নমান 5+2। দ্বিতীয় যে প্রশ্নটা আমি রেখেছি, স্থিতিশীল জনসংখ্যা বলতে কী বোঝো, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, সাথে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায়ের জনসংখ্যা ও জনবসতি অধ্যায়ের জনবসতি পরিচ্ছেদ থেকে প্রথম যে প্রশ্নটা এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কর্মধারার ভিত্তিতে গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ করো, সাথে সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বলতে কী বোঝো, সাথে 2 নম্বরে যে প্রশ্নটা আমি রেখেছি, কর্মধারার ভিত্তিতে পৌর জনবসতির শ্রেণীবিভাগ করো, সাথে ভারতের নগরায়নের সমস্যা লেখো। তো আমার মনে হয়েছে জনবসতি অধ্যায় থেকে হয় গ্রামীণ জনবসতি না হলে পৌর জনবসতির কর্মধারার ভিত্তিক শ্রেণীবিভাগ থাকতে পারে। সাথে এক্সট্রা আমি যে প্রশ্নটা আমি রেখেছি, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ উল্লেখ করো। এই প্রশ্নটিও আমার মনে হয়েছে এবছরের জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট, অর্থনৈতিক ভূগোলের শেষ অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়ে থাকে, একে ছত্তিশগড় অঞ্চলের খনিজ সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও, সাথে ক্রিয়ামূলক অঞ্চলের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর প্রশ্নমান 5+2। সাথে 2 নম্বরের যে প্রশ্নটা আমি রেখেছি এবছরের জন্য, ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম ব্যাখ্যা করো, সাথে ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য করো, সাথে পরিকল্পনা অঞ্চলের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর প্রশ্নমান 3+2+2 = 7। সাথে তৃতীয় অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, যেটাকে আমি এক্সট্রা রেখেছি, ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এর নাম্বারিং থাকে 7, কখনো কখনো 5এও দিয়ে থাকে। এই ছিল উচ্চ মাধ্যমিক 2025-এর ভূগোল বিষয়ক সম্পূর্ণ সাজেশান। যদি ক্লাসটা সম্পূর্ণ ভালো লেগে থাকে এবং উপকৃত হও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। থ্যাংক ইউ।